আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে অবসান হয় 16 বছরের ফ্যাসিস্ট শাসনের। কাল যাত্রা শুরু জুলাই স্মৃতি জাদুঘরের। টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনার গুরুত্বারোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। গ্যাস সংকটে নাকাল চট্টগ্রামবাসী। আবাসিক গ্রাহক থেকে যানবাহন চালক সবাই পোহাচ্ছেন দুর্ভোগ। সংকট নিরসনে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল দ্রুত চালু সহ গ্যাস সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। গ্যাস সংকট দূর হলেই দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। চলমান উত্তেজনার মধ্যে ইরানকে আলোচনার দরজা খোলা রাখার আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ডারউইনে বাংলাদেশ দলের অনুশীলন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের মাইল ফলক। এই দিন তীব্র গণ আন্দোলনের মুখে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী দুঃশাসনের। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই রূপ নেয় গণ আন্দোলনে। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক রাজপথে নেমে আসেন। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনের এক পর্যায়ে সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ব্যাপক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। টানা আন্দোলনের মুখে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তার এই প্রস্থানকে আন্দোলনকারীরা ফ্যাসিস্ট শাসনের অবসান হিসেবে অভিহিত করেন। খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বিজয় মিছিল, স্লোগান এবং স্বতঃস্ফূর্ত সমাবেশের মাধ্যমে তারা নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে সারা দেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দিনটি ঘিরে দেশজুড়ে স্মরণ, শ্রদ্ধা এবং ভবিষ্যতের অঙ্গীকার সব মিলিয়ে তৈরি হয়েছে এক বিশেষ আবহ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে যাত্রা শুরু করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামীকাল সকালে 9টায় এই জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশের নানা কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ, গণমানুষের অংশগ্রহণ সহ বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া জুলাই জাদুঘর নির্মাণ ও ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগের প্রথম দিন
4 আগস্ট অগ্নিগর্ভ হয়ে ওঠে সারা দেশ। শেখ হাসিনার পতনের ঠিক একদিন আগে ঢাকাসহ জেলা উপজেলাগুলোতে ছাত্র জনতার সাথে পুলিশ ও শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে প্রাণ হারান পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ। পরিস্থিতি ঘোলাটে করতে উচ্চগতির 4G ইন্টারনেট বন্ধ রাখা হলেও শাহবাগের মহাসমাবেশ থেকে আন্দোলনকারীরা তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট পালনের ডাক দেয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাসে 4 আগস্ট ছিল উত্তাল প্রতিরোধ, অদম্য সাহস আর এক চূড়ান্ত ফয়সালার দিন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এদিন সকাল থেকেই শুরু হয় সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। The government must step down immediately. সকাল গড়াতেই রাজধানী থেকে জেলা উপজেলা সারা দেশের রাজপথ দখল করে নেয় ছাত্র জনতা। মিছিলের পর মিছিল, স্লোগানের পর স্লোগান। পুরো বাংলাদেশ যেন সেদিন একটাই ভাষায় কথা বলছিল, শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু জনতার সেই ন্যায্য দাবির বিপরীতে ক্ষমতা টিকিয়ে রাখতে বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রযন্ত্র। এদিন সকালে আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন আদালত। সঙ্গে সঙ্গে জারি করা হয় আরও কঠোর কারফিউ। আইনি বাধা সরে যেতেই রাজপথে নেমে আসে নির্মম সহিংসতা। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, বাড্ডা, সায়েন্স ল্যাব কিংবা কারওয়ান বাজার, চারিদিকেই তখন রণক্ষেত্র। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলার মুখে খালি হাতেই প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। একদিকে বৃষ্টির মতো গুলির শব্দ, অন্যদিকে বিএমইউ ও নিম্ন আদালত চত্বরে অগ্নিসংযোগ ও ভাঙচুর। রক্তের স্রোত বয়ে যায় হাসপাতালগুলোতে। গুলিবিদ্ধ শত শত মানুষকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খান চিকিৎসক ও নার্সরা। প্রাণ হারান বহু মানুষ। সারা দেশে আহত হন হাজার হাজার ছাত্র জনতা। একটা মায়ের জন্য তো এর যে কত কষ্টে আমি দুনিয়াতে কতদিনে আইছি, যখন আমার মনে পড়ে যে আমার কলিজার টুকরা এইভাবে রিক্সাতে পড়ে আছে। তথ্যের প্রবাহ রুখে দিতে বন্ধ করে দেওয়া হয় উচ্চগতির 4G ইন্টারনেট। কিন্তু যোগাযোগের মাধ্যম রুদ্ধ হলেও থেমে থাকেনি মানুষের কণ্ঠ। আন্দোলনকে বেগবান করে রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানায়। রক্তক্ষয়ী এই সংকটের মাঝেই এদিন মিরপুরে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। পুলিশ ও ক্ষমতাসীনদের মুখোমুখি দাঁড়িয়ে আন্দোলনকারীদের ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। ওদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তুলে ধরে নিরপেক্ষ ও প্রতিনিধিত্বশীল অন্তর্বর্তী সরকারের রূপরেখা, যা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। এই যে গণ অভ্যুত্থানের একটা শীর্ষে আমরা অবস্থান করছি, এই সময়ে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সম্মিলিত অবস্থানের মধ্যে দিয়ে, ঐক্যমতের মধ্যে দিয়ে আমাদের এমন একটা সাংগঠনিক কাঠামোতে যেতে হবে যেখানে জনগণের সর্বজনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। একই সময়ে ক্ষমতা ধরে রাখার শেষ চেষ্টায় সব মন্ত্রী ও সশস্ত্র বাহিনী প্রধানদের নিয়ে বৈঠকে বসেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে সেনাবাহিনীর উপর গুলি চালানোর জন্য চাপ সৃষ্টি করা হয়। সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই, অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। ঠিক এমনই এক ডু অর ডাই পরিস্থিতিতে সমন্বয়করা নেন এক ঐতিহাসিক কৌশলগত সিদ্ধান্ত। শেখ হাসিনার 48 ঘন্টার প্ল্যান নস্যাৎ করতে 6 আগস্টের মার্চ টু ঢাকার কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্টের ডাক দেয়া হয়। জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 4 আগস্ট কেবল একটি তারিখ ছিল না, এটি ছিল সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ যেদিন রাজপথ জানিয়ে দিয়েছিল পিছু ফেরার আর কোনো পথ নেই। প্রতিবাদ রূপ নিয়েছিল চূড়ান্ত বিপ্লবে।
আশিক গণবিপ্লবের প্রবল ধাক্কায় ঠিক তার পরদিনই বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছিল এক নতুন অধ্যায়। দিনার সুলতানা, বিটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুড স্টেপস বাংলাদেশের নেতৃত্বে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এই সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তারা দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং সমাধান নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। সভায় ফুড স্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফজবির ইস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকি ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ SM মেহেদি হাসান উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। আজকে একটি মহেন্দ্রক্ষণের যাত্রা শুরু করলাম, আগামী দিনে এই যাত্রা সমাপ্ত করব জুলাই সনদের মাধ্যমে, জুলাই শহীদদের স্বপ্ন এবং স্বপ্নের বাংলাদেশ দেখার মধ্য দিয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরে প্রকট আকার ধারণ করেছে চলমান গ্যাস সংকট। আবাসিক গ্রাহক থেকে শুরু করে যানবাহন চালক সবাই পড়েছেন ভোগান্তিতে, আর এতে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। গ্যাস চালিত গণপরিবহন চলাচল কমে যাওয়ায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। অন্যদিকে বাসাবাড়িতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহক। তবে কর্তৃপক্ষ জানিয়েছে সংকট নিরসনে ক্ষতিগ্রস্ত LNG টার্মিনাল দ্রুত চালু সহ গ্যাস সরবরাহ বাড়াতে কাজ করছে সরকার। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চট্টগ্রাম নগরে গ্যাস সংকটে আবাসিক গ্রাহকদের ভোগান্তি কমছে না। রান্নার চুলায় গ্যাস পাচ্ছে না সময় মতো। দেরিতে গ্যাস পাওয়া গেলেও গ্যাসের চাপ সামান্যই। অনেকে বিকল্প উপায়ে রান্নার চেষ্টা করছেন, এতে বেড়ে গেছে তাদের খরচ। সময় মতো খাবার না পেয়ে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে জামালায় পড়েছে গ্রাহক পরিবারগুলো। কয়েকদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন তারা। এক সপ্তাহ গ্যাস থাকতেছে না, আর বাচ্চাদেরকে খাওয়াইতে পারতেছি না। আমাদের তো লাকড়িও চুলা নাই, আমরা গরিব মানুষ, কেমনে কি করব। আর গ্যাস মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে চলে যায়। আমাদের গ্যাস থাকে না, আমরা ওই লাকড়ির চুলায় রান্না করতে হয়।
সকালে চলে যায়, আবার ওই যে 2টা বাজে আসে। আমরা ভোরবেলা উঠে কখনো পাক করতে পারি, কখনো পারি না, তো হোটেল থেকে আনে খাওয়াই। আমাদের বাসায় আজকে দীর্ঘ 3 দিন যাবৎ গ্যাস নাই। কেউ কেউ মাটির চুলায় রান্না করতে হয় এবং কেউ কেউ রাত জাগি, রাতে 3টা বাজে গ্যাস আসে। তখন মহিলারা ঘুম থেকে জাগার পরে 3টা বাজে ভাত রান্না করে। রান্নায় গ্যাস সংকটের পাশাপাশি গ্যাস চালিত গাড়িগুলো ফিলিং স্টেশনে গ্যাস পাচ্ছে না পর্যাপ্ত। অনেকে 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করছেন। এর মধ্যে কোনো কোনো পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গাড়ির গ্যাস সংগ্রহকারীরা বলছেন, গ্যাস ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ দেওয়ার সময় লোডশেডিংয়ের কারণে তারা আরও ভোগান্তির শিকার হচ্ছেন। কালকে রাত্রে সিরিয়াল দিছি, গ্যাস এইমাত্র পাইছি, এইমাত্র আসতেছি, বুঝছেন? আমরা কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, শুধু গ্যাস আর গ্যাস। এখানে গাড়ি খুব কম চলছে আর আপনার গ্যাস পাওয়া যাচ্ছে না আজকে 4 দিন ধরে। কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে। তাও ওখানে মানে অন্য সময় যদি আমরা 500 টাকার গ্যাস 70 পয়েন্ট পাই, এখন বর্তমানে 500 টাকার গ্যাস 50 পয়েন্ট পাচ্ছি। আধাবেলা পুরো কোম্পানির ইনকাম দিতে হবে আমার 1300 টাকা। এখন আমি এখন চলে এর কোম্পানির ফুল ইনকাম দিতে হবে। অনেক কষ্ট আছে, কোম্পানিরও ইনকাম কম মানতেছে না, কোম্পানিরও তো ড্রাইভারদেরকে আরও গালাগালি করে, ওই তোমরা গ্যাস কেন পাইতেছে না, অমুকে পাইতেছে অমুকে পাইতেছে। গ্যাসের সমস্যা, লাইনের সমস্যার কারণে গ্যাস পাচ্ছে না গ্রাহকরা, এবং বিদ্যুৎও একবার গেলে 3-4 ঘন্টা পরে আসতেছে, এক ঘন্টা থাকলে আর 3 ঘন্টা পরে আসতেছে বিদ্যুতের কারণে গ্যাস আমরা দিতে পারতেছি না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, বর্তমানে গ্যাস সরবরাহের 4 ভাগের 1 ভাগ ঘাটতি আছে। এতে রান্নায় গ্যাস চালিত যানবাহনে গ্যাস সরবরাহে ঘাটতি ছাড়াও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ক্রাইসিসটা শুরু হওয়ার আগে ছিল 246 মিলিয়ন ঘনফুট, আর আপৎকালীন সময়ে সেটা হলো 225 মিলিয়ন ঘনফুট, যেটা আপনার শনিবার থেকে আরও কমে এখন আমরা পাচ্ছি 192 থেকে 95। যেহেতু আমার সাপ্লাই কম, আমার যার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে এখন সর্বোচ্চ বিরাজ করছে। তো আমরা চেষ্টা করতেছি সাপ্লাই কীভাবে আমাদের কিছু বরাদ্দ বাড়ানো যায় কি না। আমরা ঢাকায় বা পেট্রোবাংলায় বিভিন্ন তাদের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরছি। ভাসমান টার্মিনাল যেটা নষ্ট, মানে কাজ করছে না, প্রোডাকশন হচ্ছে না, ওইটা আশা করা যাচ্ছে যে কালকে হয়তো কিছু প্রোডাকশন হবে। শুধু রান্না ও পরিবহনে নয়, চট্টগ্রামে গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে গ্যাস সরবরাহের ঘাটতির কারণ নানাবিধ। এর মধ্যে ইরান যুদ্ধে জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এইসব সংকট কাটাতে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কক্সবাজারের মহেশখালীর LNG টার্মিনালের ক্ষতিগ্রস্ত সরবরাহ ব্যবস্থার যান্ত্রিক সমস্যা শিগগিরই সমাধান হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, গ্যাস সংকটের সমাধান হলে অতি দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আফদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আলম মোস্তফা উপস্থিত ছিলেন। ডাক্তার জাহিদুর রহমান জানান, চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে, এবং গ্যাসের যে সংকট আমরা ফেস করছি সেই সংকটটা আশা করি থাকবে না। আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়া শ্রম বাজার। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐক্যমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকের জন্য মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের 97% পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি আজ সচিবালয়ে দুই দেশের মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশে কোরিয়ার 87% পণ্য শুল্ক অগ্রাধিকার পাবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাট সহ বিভিন্ন রপ্তানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে। এতে করে দেশের রপ্তানি বহুমুখীকরণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমরা যে সমস্ত পণ্য উৎপাদন করি, আমাদের পণ্যের জন্য প্রেফারেন্সিয়াল মার্কেট দরকার, প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস দরকার। সেই প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস ইউরোপিয়ান ইউনিয়নে ছিল বলেই আজকে আরএমজি প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট রপ্তানি পণ্য, তাৎপর্যপূর্ণ রপ্তানি পণ্য। তো সেইভাবে কোরিয়া বর্তমান পৃথিবীতে 2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব রাজনীতির উত্তপ্ত কেন্দ্রবিন্দু এখন মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মাঝে আলোচনার দরজা খোলা রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ এড়াতে তৎপর হয়েছে উপসাগরীয় ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। এই সংকটের প্রভাব ইতোমধ্যে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সীমা শারমিনের প্রতিবেদন। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন। তার মতে, ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য এটি তেহরানের সামনে শেষ সুযোগ। পেন্টাগন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের খসড়া পরিকল্পনা প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছিল, কিন্তু উপসাগরীয় অঞ্চলের শান্তিকামী দেশগুলোর অনুরোধে ট্রাম্প প্রশাসন আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই হামলা হলে ইরানে ব্যাপক হানাহানি ঘটতে পারত। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে আধিপত্য বিস্তার এবং পারমাণবিক শক্তি অর্জনের উচ্চাভিলাষ থেকে ইরানকে সরে আসতে হবে। এই অবস্থায় কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের বিকল্প রুট নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছেন। পাকিস্তানও এই সংকট নিরসনে এগিয়ে এসেছে। ইসলামাবাদের পক্ষ থেকে আরাকচিকে দ্রুত পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান জিসিসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে কথা বলে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন। এই ইতিবাচক কূটনৈতিক আবহের কারণে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরেছে, কমেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুড এখন $63.67 এবং ওয়েস্ট টেক্সাস ক্রুড $60.34 লেনদেন হচ্ছে। সংঘাত নাকি সংলাপ? মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সেই প্রশ্নের উত্তরেই। যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে বিশ্ব শান্তি। সীমা শারমিন, বিটিভি নিউজ। রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষে শিশুসহ অন্তত 22 জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য অঞ্চলে এবং রাশিয়ার সীমান্তবর্তী বা লক্ষ্যবস্তুতে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। রাশিয়ার ক্রাসনোদর ও অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 11 জন নিহত এবং ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বিমান ও ড্রোন হামলায় 11 জনের প্রাণহানি ঘটে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতার যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক নেতা, সরকার প্রধান এবং জনপরিচিত ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য প্রচারের ঘটনা দিন দিন বাড়ছে। কখনো বিকৃত ছবি, কখনো মন গড়া উদ্ধৃতি, আবার কখনো স্যাটায়ার বা প্যারোডি কন্টেন্টকে বাস্তব তথ্য হিসেবে ছড়িয়ে দিয়ে তৈরি করা হচ্ছে বিভ্রান্তি। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে বিদ্যুৎ ও গ্যাসের বিল নিয়ে এমনই একটি কথিত মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট।
দেশে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ, জ্বালানি ব্যবস্থাপনা এবং বিল নিয়ে আলোচনা এখন নিয়মিতই জনপরিসরের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু ঘিরে ছড়িয়ে পড়েছে নানা ধরনের তথ্য, মতামত ও দাবি। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে লেখা হয়, আপনারা গ্যাস চাইবেন, বিদ্যুৎ চাইবেন, আবার একই সঙ্গে বিলও কম চাইবেন। এটা দেয়া সম্ভব নয়, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। তবে তথ্যটি সঠিক নয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। তাদের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ফটোকার্ডটির দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য বা বক্তব্যের অস্তিত্ব নেই। সংশ্লিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র খুঁজেও এমন বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরে অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ফটোকার্ডটির মূল উৎস গুপ্ত টিভি নামের একটি ফেসবুক পেজ। পেজটির পরিচিতিতেই উল্লেখ রয়েছে এটি একটি স্যাটায়ার এবং প্যারোডি প্ল্যাটফর্ম, অর্থাৎ প্রকাশিত কন্টেন্ট বাস্তব সংবাদ নয়, বরং বিনোদনের উদ্দেশ্যেই তৈরি। কিন্তু স্যাটায়ার পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। সচেতন মহল বলছেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা, সরকার প্রধান এবং বিভিন্ন জনপরিচিত ব্যক্তির নামে ভুয়া উদ্ধৃতি, ফটোকার্ড এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য বা বক্তব্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের মাধ্যমে তা যাচাই করার পরামর্শ দিচ্ছেন তারা। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস। সকালে নগরীর আগ্রাবাদের তথ্য অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের উপপরিচালক বাপ্পি চক্রবর্তী। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাহিন আক্তার, কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় পরিচালক নিজাম উদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মইনুল হুদা সহ পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন তথ্য অফিসার GM সাইফুল ইসলাম। বক্তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থান জাতীয় জীবনের স্মরণীয় ঘটনা, বিপ্লব, প্রেরণা ও একটি রেনেসাঁস। স্বৈরাচারী সরকারের পতনে ছাত্র জনতার আন্দোলনে সারা দেশের মানুষ রাজপথে নেমে আসে। তারা বলেন, ন্যায়, সমতা ও শোষণমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য ছিল তা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থ জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শেয়ার বাজারের খবর। একদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও CSE 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,789.80, যা গতকালের চেয়ে শতকরা 0.16 বেশি। অপরদিকে CSE 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,172.87, যা গতকালের চেয়ে শতকরা 0.16 কম। আজ 250টি কোম্পানির 43,32,877টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 18,05,21,000 টাকারও বেশি। এর মধ্যে 110টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 105টির কমেছে এবং 35টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। ডারউইনের DXC আরেনায় দলের প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠে দলের সংক্ষিপ্ত আলোচনা ও ব্রিফিংয়ের পর খেলোয়াড়রা স্ট্রেচিং
ও স্প্রিন্ট ড্রিলের মাধ্যমে অনুশীলন শুরু করেন এবং এরপর দক্ষতা ভিত্তিক অনুশীলনে মনোনিবেশ করেন। টসম্যানরা দীর্ঘ সময় ধরে বোলারদের পক্ষে নেটে অনুশীলন করেন। অন্যদিকে দলের বাকি সদস্যরা ফিল্ডিং, ড্রিল, রানিং ও অন্যান্য ফিটনেস সংক্রান্ত অনুশীলনে অংশ নেন। দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম অনুশীলন শেষে সন্তোষ প্রকাশ করেন। ওভারঅল সব কিছু মিলে প্রিপারেশন ইজ গুড প্রিপারেশন। আলহামদুলিল্লাহ প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি, তো খুব ভালো হয়েছে। এই ছিল আজকের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। দুঃখিত, এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 26 মিনিট এবং সূর্যাস্ত 6টা 31 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 42 মিনিটে, জোয়ার সকাল 11টা 17 মিনিটে, পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 2 মিনিটে এবং জোয়ার রাত 11টা 37 মিনিটে।